শিক্ষা সহজের আজকের পর্বের বিষয়বস্তু দশম শ্রেণীর বাংলা টেক্সট পোর্শনের পাঠ্য গদ্য অংশের মধ্যে যেটা তোমাদের প্রথম টেক্সট রয়েছে কথাশিল্পী আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পটির বিষয়বস্তু। শুধু বিষয়বস্তু নয়, সেই সঙ্গে এই টেক্সট পোর্শন থেকে কিভাবে তোমরা ছোট প্রশ্নের জন্য প্রিপারেশান নেবে সেটাও কিন্তু একসঙ্গে আলোচনা করব। তা কুমকুম নামক একটি ছোটদের গল্প সংকলন রয়েছে, সেখান থেকেই কিন্তু এই জ্ঞানচক্ষু গল্পটি তোমাদের পাঠ্য হিসেবে সংকলিত হয়েছে। নাম থেকে তোমরা বুঝতে পারছো যে এটি কোনো চরিত্রকেন্দ্রিক নাম নয়। তার মানে এখানে এই গদ্য অংশটিতে বা এই গল্পটিতে আমরা দেখব এমন কিছু ঘটনা বা এমন কিছু বিষয়বস্তু রয়েছে যার কেন্দ্রিক নাম হয়ে উঠেছে কিন্তু জ্ঞানচক্ষু, বা যার উপর নির্ভর করে কিন্তু এই টেক্সট পোর্শনের নামকরণ করা হয়েছে। আমরা এই গল্পের প্রধান চরিত্র বা কেন্দ্রীয় চরিত্র বা নায়ক হিসেবে পাবো তপনকে। তপনের নাম অনুসারে কিন্তু টেক্সটের নামকরণ করা হয়নি। মূলত তপনের মধ্যে যে অন্তর্দৃষ্টি জাগ্রত হয়েছিল বা তার যে মন মানসিকতার মধ্যে একটা উপলব্ধি ঘটেছিল, সেটি কিন্তু জ্ঞানচক্ষুর উন্মিলন। সেই ভিত্তিতেই কিন্তু এই গল্পের নামকরণ করা হয়েছে জ্ঞানচক্ষু। আমরা এই কাহিনীর মধ্যে দেখব যে প্রধান চরিত্র তপনের দুবার জ্ঞানচক্ষু উন্মিলিত হয়েছে। প্রথমবার যখন তার জ্ঞানচক্ষু উন্মিলিত হয়েছিল বা তার অন্তর্দৃষ্টি জেগেছিল, তখন তার মধ্যে বাস্তব বোধের অভাব ছিল, সেটা কিন্তু তপন বুঝে উঠতে পারেনি। দেখা গেছে টেক্সটের একদম শেষ পোর্শনে, একদম গল্পের শেষ অংশে গিয়ে তপন দ্বিতীয়বার জ্ঞানচক্ষু লাভ করেছে বা তার জ্ঞানচক্ষু খুলে গেছে। দ্বিতীয়বার যখন তার অন্তর্দৃষ্টি জাগ্রত হয়েছে বা সে যখন উপলব্ধি করেছে প্রকৃত সত্য কী, লেখালেখির বিষয়, সেটা কিন্তু তার প্রকৃত জ্ঞানচক্ষুর উন্মিলন বলেই গল্পে তুলে ধরা হয়েছে এবং সেই ভিত্তিতেই কিন্তু এই গল্পের নামকরণ জ্ঞানচক্ষু। তাহলে আমরা কাহিনী শুরু থেকে দেখি যে তপনের ছোট মাসি তার মামাবাড়িতে খুব স্নেহের, খুব বন্ধুস্থানীয়, খুব কাছের এক মানুষ ছোট মাসির বিয়ে হয়েছে এক লেখক মেশোর সঙ্গে। ফলে মামাবাড়িতে এসে খুব কাছ থেকে লেখক মেশোকে দেখে তপনের উপলব্ধি ঘটেছে যে লেখক মেশোরা বাবা, কাকা, মামা মতোই খুব সাধারণ মানুষ, অর্থাৎ লেখকেরা। লেখক মেশোকে দেখেই উপলব্ধি ঘটে, কেননা তার বাড়িতে আর 4-5 জন সাধারণ মানুষ যেভাবে দিন অতিবাহিত করে থাকেন, লেখক মেশোকেও কিন্তু সেভাবেই সময় অতিবাহিত করতে তপন খুব সামনে থেকে দেখে থাকে। তপনের লেখার প্রতি একটু ঝোঁক ছিল। একজন লেখক মেশোকে সামনে থেকে দেখে, বা যিনি মেশো হয়েছেন তিনি লেখক হওয়ার কারণে তিনি আবার সত্যিকারের লেখক, যে নামে মাত্র লেখক তা নয়, তার অনেক গল্প, তার অনেক লেখা ছাপাও হয়। তা একজন প্রকৃত লেখককে সামনে থেকে দেখার পর লেখার প্রতি বা লেখক হওয়ার মানসিকতা তপনের মধ্যে ধীরে ধীরে খুব প্রবল হতে আরম্ভ করে, যার ফলস্বরূপ দেখা যায় যে লেখক মেশোকে সামনে থেকে দেখেই তপন তার নিজের একটি লেখা নিয়ে গিয়ে মাসির কাছে দেখায় এবং তপনের মনের মধ্যে একটাই চিন্তা কাজ করছিল যে এই লেখাটা মাসির হাত হয়ে লেখক মেশোর কাছেই যাবে, কেননা রত্নের মূল্য জহুরি বোঝে। এই ভাবনাটা কিন্তু তপনেরই মনের মধ্যে কাজ করছে। এরপর লেখক মেশোর স্বভাববশতই সেই লেখার প্রশংসা করায় তপনের মনের বিশ্বাস আরও প্রবল হয়, সেটা নাকি ছাপারও উপযুক্ত। এরপর চায়ের টেবিলে তপনের লেখার প্রসঙ্গ ওঠে এবং লেখক মেশোর দ্বারা যখন তপনের লেখার বিষয়বস্তু নিয়ে একটা প্রশংসামূলক দিক বেরিয়ে আসে, তপনের কিন্তু নিজের বিশ্বাস লেখার বিষয় আরও প্রবল হতে আরম্ভ করে। তপন এরপর ভাবতে আরম্ভ করে তার রাশি রাশি গল্প পড়া, বস্তা বস্তা তার গল্প জানার বিষয় নিয়ে। শুধুমাত্র লেখাটা যে খুব সাধারণ এক মানুষের মতোই, যে তিনিও যেমন আর কাজ করেন, লেখাটাও যেমন মানুষ সাধারণভাবে লিখে ফেলতে পারে, সেটা লেখক মেশোকে দেখেই কিন্তু জানতে পারল তপন। এবার তপন কিন্তু নিজের মতো করে
বাড়ির সবাই যখন দুপুরবেলায় ঘুমিয়ে পড়েছে, 3তলার সিঁড়িতে গিয়ে বসে হোম টাস্কের খাতা, যেটা মা সেই বাড়িতেও, মামার বাড়িতেও নিয়ে গিয়েছিলেন, সেই খাতায় বসে বসে লিখে ফেলে একটি গল্প। নিজের মধ্যে এক অদ্ভুত অনুভূতি অনুভব করতে আরম্ভ করে সেই গল্পটা শেষ করে নিজে পড়ার পর। এরপর দেখা যায় তপনের আত্মবিশ্বাস আরও প্রবল হয়। সে লেখাটাও মাসিকে দেখায় তপন। লেখক মেশোরও কাছে পৌঁছে যায় সে লেখা। এরপর ধীরে ধীরে সময় যত অতিক্রান্ত হয়, লেখক মেশো এবং মাসি বাড়ি চলে যান এবং তপনও তার নিজের বাড়ি ফিরে আসে। দেখা যায় তপন তার বাড়িতে সকলের কাছে ধীরে ধীরে ঠাট্টা তামাশার মধ্য দিয়ে কবি, সাহিত্যিক, কথাশিল্পী হিসেবে পরিচিত হতে আরম্ভ করে। এতে যেন তপনের একটা বেশ অন্যরকম অনুভূতি অনুভূত হয়। যদিও ধীরে ধীরে সেই প্রথম লেখাটা কবে যে ছাপার অক্ষরে বেরোবে, এই বিষয়ে তপনের মনে একটা হতাশা জাগ্রত হতে শুরু করে। ঠিক সেই মুহূর্তেই তপনের জীবনে ঘটে যায় এক অভূতপূর্ব ঘটনা। বুকের রক্ত যেন ছলকে ওঠে তপনের। দেখা যায় তপনের বাড়িতেই তার ছোট মাসি এবং লেখক মেশো এসেছেন, তাদের হাতে একটি সন্ধ্যাতারা পত্রিকা, যে পত্রিকায় তপনের গল্পটা ছেপে দেবেন বলে লেখক মেশো জানিয়েছিলেন, সেই পত্রিকার এক সংখ্যা। এবং দেখা যায় যে তপনের নাম রয়েছে সেই পত্রিকার সূচিপত্রে এবং তপনের গল্প প্রথম দিন ছাপাও হয়েছে সেই পত্রিকায়। তাহলে আমরা কাহিনীর শুরু থেকে এই পর্যন্ত দেখলাম, এখনও গল্পটা শেষ হয়নি, এই পর্যন্ত দেখলাম যে তপনের অনুভূতিটা কিভাবে লেখক হওয়া যে একটা অতি সাধারণ ব্যাপার, সহজে হওয়া যেতে পারে, এই বিষয়ে জ্ঞানচক্ষু উন্মূলিত হলো এবং ক্রমশ এই বিষয়ে তার বিশ্বাসটা প্রবল থেকে প্রবলতর হলো ঠিক এই মুহূর্ত পর্যন্ত। এরপর যখন ওই পত্রিকাটা বাড়ির সকলের হাতে ঘুরতে আরম্ভ করলো, লেখক মেশোর মৃদু হাসির পরে একটু আধটু কারেকশানের প্রসঙ্গটা উঠে এলো তপনের লেখা গল্পে। এরপর ওই কারেকশানের কথাটাই কিন্তু বাড়ির সকলের মধ্যে একটু প্রবল হতে আরম্ভ করলো, ছড়াতে আরম্ভ করলো এবং এই কারেকশানের বিষয় নিয়ে, তপনের লেখা গল্পটিকে কারেকশান করার বিষয়টি নিয়ে লেখকের, তপনের বাবার, কাকার, বিভিন্ন জনের বিভিন্ন রকম মতামত আসতেও আরম্ভ করলো। এখানেই কিন্তু তপনের সেই যে একটা বুকের রক্ত ছলকে ওঠার মতো অনুভূতি অনুভূত হচ্ছিল লেখাটা ছাপার পরে, সেটাতে কিন্তু ভাটা পড়তে আরম্ভ করলো। তপন যেন একটু কীরকম নিজেকে সব কিছুর মধ্যে হারিয়ে ফেলল। ঠিক যেরকম আহ্লাদ সে পাবে বলে অনুভব করেছিল, যেন সেরকম আহ্লাদ সে আর অনুভব করতে পারছে না। যাই হোক, কাহিনীর শেষ মুহূর্তে গিয়ে দেখা যায় যে তপন যখন তার মায়ের কথায় গল্পটা পড়তে আরম্ভ করে, তখনই কিন্তু তপনের অনুভূতি একেবারে সেই লেখাটার বিষয় তলানিতে এসে ঠেকে যায়। দেখা যায় যে তপন যা পড়ে চলেছে সেটা কোনোভাবেই তার নিজের লেখা নয় এবং তপন বুঝতে পারে, ছোট হলেও সে বুঝতে পারে, তার লেখাটাকে লেখক মেশো কারেকশানের নাম করে আগাগোড়া পাল্টে দিয়েছেন। এই মুহূর্তে কিন্তু তপন চরিত্রের দিকটা আমাদের কাছে স্পষ্ট হয়। তপন কিন্তু এতে সকলের প্রশংসা পেলেও আনন্দিত হয়নি, বরং নিজের লেখাটা সে নিজে ছাপা অক্ষরে দেখতে পায়নি বলে, বা নিজের লেখা পড়তে গিয়ে যখন তাকে অন্যের কারেকশান করে দেওয়া লেখা পড়তে হচ্ছে, এতে কিন্তু চরম অপমান বোধ করে এবং মনে মনে একটা ক্ষোভ অনুভব করে, যেটা সকলের কাছে কিন্তু তপন প্রকাশও করতে পারে না। তাই ছাদে গিয়ে চোখের জল মোছে আর সেখানেই সে প্রতিজ্ঞা নেয়, এরপর কখনো যদি কোনো লেখা লেখে তাহলে সে নিজেই তা ছাপানোর ব্যবস্থা করবে এবং তাতে যদি ছাপানো হয় ভালো, না হলে না হলেও চলবে। এটাই কিন্তু তপনের গল্পের শেষে জ্ঞানচক্ষুর উন্মিলন। লেখক মেশোকে দেখে তপন বুঝেছিল যে তপন লেখকেরা কোনো আকাশ থেকে খসে পড়া জীব নয় বা কোনো আলাদা কিছু নয়, অতি সাধারণ মানুষ, বাবা কাকা মামাদের মতো। ফলে লেখার বিষয়টা তপনের কাছে আরও খুব সহজ হয়ে উঠেছিল এবং লেখার বিষয়টা যে সে অনায়াসে রপ্ত করতে পারে, আয়ত্ত করতে পারে, সেই বিশ্বাস ক্রমশ তার মধ্যে প্রবল হতে আরম্ভ করেছিল। নিজেকে যে একেবারে খুব বড় সড়ো লেখক ভাবতে আরম্ভ করেছিল তপন, তা কিন্তু নয়,
কিন্তু নিজের লেখা ছাপা করে দেখবে এই আনন্দ তার মনের মধ্যে একটা আলাদাভাবে অনুভূত হচ্ছিল ঠিকই, কিন্তু দেখা গেল যে বাস্তবে সে ঘটনা খুব সহজ নয়। তাই খুব চটজলদি, খুব অনায়াসে যে কোনো উপায় হোক লেখক হওয়ার প্রত্যাশা কিন্তু তপনের মধ্যে ছিল না। নিজের লেখা ছাপার অক্ষরে দেখার ইচ্ছাটাই কিন্তু তপনের মনের মধ্যে প্রবলভাবে কাজ করছিল। তা এখানেই কিন্তু আমরা এই পুরো গল্পের বিষয়বস্তুটা শেষ করছি, বা আমরা এই বিষয়বস্তুর নিয়েই মাথায় রেখেই কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে। তা তোমরা দেখবে যে টেক্সট পোর্শনে লেখক মেশোর যে বর্ণনা রয়েছে, লেখক মেশো কি কি করছেন দেখে তপনের মধ্যে একটা জ্ঞানচক্ষুর উন্মিলন হলো, বা তপন কটি গল্প লিখেছে, বা তপন তার বাড়িতে কি হিসেবে ঠাট্টা তামাশার মধ্য দিয়ে পরিচিত হতে আরম্ভ করেছে, এই ধরনের যে ছোট প্রশ্নগুলো রয়েছে, বা কখন তপনের বুকের রক্ত ছলকে উঠেছিল, বা আরও অনেক ধরনের প্রশ্ন রয়েছে যেগুলো তোমরা খুব এমসিকিউ আর ভেরি শর্ট অ্যান্সার টাইপের ক্ষেত্রে পেতে পারো। তপন তার যে প্রথম গল্পটি লিখেছিল কি বিষয় নিয়ে, তোমাদের দেখবে টেক্সট পোর্শনে বইয়ে সুন্দর করে দেয়া আছে, শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে। তোমরা কিন্তু এখানে ভুল করে উত্তর লিখে দেবে ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা, বা ভর্তি হওয়ার দিনের, স্কুলে ভর্তি হওয়ার দিনের বিষয় নিয়ে, কিন্তু তা নয়। টেক্সট পোর্শনে তোমাদের যে বিষয়টা দেওয়া আছে সেটাই কিন্তু পুরো 1 নম্বরের প্রশ্নের উত্তরে উপস্থাপন করতে হবে। অতএব টেক্সটটাকে কিন্তু খুব নিখুঁতভাবে পড়ার সময় পড়তে হবে। তা আরও দেখবে যে তপনের গায়ে কাঁটা দিয়ে উঠল কেন, কোন ঘটনার পর? তাহলে মামার বাড়িতে 3 তলার সিঁড়িতে বসে হোম টাস্কের খাতায় একটি গল্প লিখে ফেলার পর, বা এক্ষুনি তোমাদের যে পোর্শনটা বললাম যে এদিকে তপনের বাড়িতে তপনের নাম হয়ে গেছে, কি হিসেবে নাম হয়েছে না, দেখো পরপর রয়েছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী, 3টেই কিন্তু লিখতে হবে, তবেই কিন্তু ভেরি শর্ট অ্যান্সার টাইপের ক্ষেত্রে 1-এ 1 পাবে, একটা ছেড়ে গেলে কিন্তু হবে না। কি কি তার নাম হয়েছিল, এভাবে আমরা অসংখ্য ছোট প্রশ্ন পাবো টেক্সট পোর্শনের মধ্যে। আমি কিছু হয়তো আলোচনা করলাম, এর পরের দিনে চেষ্টা করব যে বড় প্রশ্নের উত্তর আলোচনা করতে করতে ছোট প্রশ্নগুলো কোন কোন জায়গায় তোমরা পেতে পারো, বা কোন জায়গাটা তোমাদের মাথায় রেখে পড়তে হবে সেই বিষয়। তা আজকে মোটামুটি এই টেক্সট পোর্শনের বিষয়বস্তুটা মাথায় রাখতে হবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত, যাতে করে তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে উপস্থাপন করতে পারো। তাহলে আজকে তোমরা এটাই অনুশীলন করো।